আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা কিভাবে কোরআন শেখাবো এই টপিকসের উপরে আজকে আমরা আলোচনা করব আমাদের ১৬তম পার্ট, যেখানে আমরা শিখিয়েছি হুরুফুল মুকাত্তাআত। তো বাচ্চাদের মাথায় শুরুতে যেটা ঢুকায় দিতে হবে যে হুরুফুল মুকাত্তাআত হলো এমন কিছু বিচ্ছিন্ন বর্ণ, মানে হুরুফ এটা হলো হরফের বহুবচন হুরুফ মানে বর্ণসমূহ, আর মুকাত্তাআত হলো বিচ্ছিন্ন বা ছড়ানো ছিটানো। তো ছড়ানো ছিটানো এরকম কিছু অক্ষর যেগুলো একসাথে থাকে, শব্দের মতো দেখা যায়, কিন্তু শব্দের উচ্চারণ না করে আমরা আলাদা আলাদা ছিন্ন ছিন্ন পৃথক পৃথক অক্ষরের উচ্চারণ করতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলবো যে সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম এবং মিম, এটাকে আমরা আলাম বলবো না, আলিম বলবো না, ওটাকে বলবো আলিফ লাম মিম। এই যে আলাদা আলাদা অক্ষরের উচ্চারণ একসাথে করলাম, এটা হলো হুরুফুল মুকাত্তাত। তো এগুলো পবিত্র কোরআনে 14টা রূপ আছে, মানে আলিফ লাম মিম 6 বার আছে, এরকম আর কি, ঠিক আছে। ইয়াসিন একবার আছে, হামিম 6 বার আছে, এরকম সব মিলে 14টা রূপ পাওয়া যাবে। 14টা রূপে 29টা সূরার শুরুতে 30 বার পাওয়া যাবে। সো হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন হরফ সমূহ। হুরুফুল মুকাত্তাআত কি? বিচ্ছিন্ন হরফ সমূহ। এগুলোর রূপ 14টি। এগুলোর রূপ কয়টি? এগুলোর রূপ 14টি। 29 সূরার শুরুতে 30 বার পাওয়া যায়। হুরুফুল মুকাত্তাআতের রূপ কয়টি? 14টি। 29 সূরার শুরুতে কতবার পাওয়া যায়? 30 বার পাওয়া যায়। ব্যাস, এগুলো আমরা সরু সরু পড়াই দিলাম। এবং এখানকার মূল যেটা, সেটা হলো আপনি অক্ষরের উচ্চারণ আলাদা আলাদা করবেন, কিন্তু এগুলো কিন্তু একই নিঃশ্বাসে করতে হবে। তো একটা প্রথমটা একটু ভালো করে বোঝাই দিলে বাকিগুলো বাচ্চাদের জন্য সবার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমটা হলো আলিফ লাম এবং মিম আছে। দেখেন, এই আলিফ যদি আমরা আলিফ অক্ষরকে আরবি দিয়ে লিখি, আরবিতে কিভাবে লেখে, যেমন নাকি ইংরেজিকে ইংরেজি দিয়ে লেখা যায়। যেমন আপনি যদি ইংরেজিতে এ, এটা যদি ইংরেজিতে বানান করেন তাহলে হবে এ এ, মানে একটা বড় হাতের একটা ছোট হাতের এ এ। বি যদি বানান করেন বিই, সি বানান করলে সিই। এইভাবে যখন প্রত্যেকটা ইংরেজি অক্ষর দিয়ে বানান করা যায়, একইভাবে আরবি অক্ষর দিয়ে বানান করা যায়। কিভাবে? যদি আলিফকে আপনি বানান করেন, বোর্ডে বড় করে লিখে দিতে হবে আলিফ, আলিফের নিচে দাগ দিয়ে বইয়ে যেভাবে আছে আলিফ জবর আ লাম ফাজের লিফ আলিফ। এই আলিফকে যখন আমরা আরবি দিয়ে বানান করলাম, তখন এখানে কোনো মাদ নাই, না আছে আলিফ মাদ, ও মাদ, ইয়া মাদ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, কিছুই নাই, কোনো টানের নিয়ম নাই। এই জন্য এই আলিফটা আমাদেরকে তাড়াতাড়ি বলতে হবে। আলিফ, যেটা আমরা ওই প্রথম লেসনে আলিফ বা তার সাথে পড়ে আসছিলাম, আলিফ এবং হামজা তাড়াতাড়ি বলতে হয়। এখন আমরা ক্লিয়ার হয়েছি যে কেন আলিফকে তাড়াতাড়ি বলতে হয়। কারণ আরিফ আরবিতে লিখলে এখানে কোনো মাদের নিয়ম পাওয়া যায় না, এই জন্য এই আলিফকে তাড়াতাড়ি বলতে হয় আলিফ। এখন লামের উপরে একটা 4 আলিফের চিহ্ন কেন? যদি লামকে আরবি বানান করে লেখেন তাহলে লাম আলিফ জবর লা, এটা আলিফ মাদ, এরপরে মিম সাকিন লাম, তাই না? তাহলে আলিফ মাদের পর একই শব্দে সাকিন হলে, গত লেসনে আমরা পড়েছি, তাহলে এটা কি হয়ে গেল? লাজিম মাদ। লাজিম মাদ কয় আলিফ? 4 আলিফ। তাহলে আলিফ তাড়াতাড়ি, লাম 4 আলিফ। আর এই লামের শেষে যে মিমটা হলো লাম আলিফ জবর মিম সাকিন, এই মিম সাকিনের পরে মিম লিখতে গেলে আবার আরেকটা মিম লাগছে, তাহলে মিম সাকিনের পরে মিম, এটা মিম সাকিনের ইদগাম ওয়াজিব গুন্নার মতো। এইজন্য আমি লাম যখন বলবো তখন মিমে একটা তাজদিদ পাবো, দেখেন উপরে বড় করে তাজদিদ দেওয়া আছে। তাহলে বলবো লাম, এই যে ধরলাম, এটা হলো মিম সাকিনের ইদগামের ধরা, বাট এই ধরাটা হলো ওয়াজিব গুন্নার মতো। গুন্নাটা কিসের মতো? এই ধরে যে গুন্নাটা করবে এটা হলো ওয়াজিব গুন্নার মতো, কারণ মিম সাকিনের পরে মিম তাজদিদ। এখন মিম লিখতে গেলে মিম তাজদিদ তো চলে গেল, মিম ইয়াজের মি ইয়ামাদ, ইয়ামাদের পরে আবার মিম সাকিন, মানে আরেকটা সাকিন, ইয়ামাদের পরে সাকিন হলে আবার মাদ লাজিম। তাহলে মিমকে আমরা টেনে বলবো মিম। আলিফ লিখলো কোনো মাদ হয় না, এই জন্য আলিফ তাড়াতাড়ি। লাম লিখতে গেলে মাদ লাজিম হয়, এই জন্য লাম 4 আলিফ। লামের শেষে মিম সাকিন আর মিমের শুরুতে মিম মিলে মিম সাকিনের নিয়মের ইদগাম ওয়াজিব গুন্নার মতো গুন্না, এই জন্য মিমে ওয়াজিব গুন্নার মতো গুন্না, তারপরে মিম ইয়াজের মি, মিম সাকিন, আবার মাদ লাজিম হিসাবে মিম। তাহলে এইভাবে প্রত্যেকটা হুরুফুল মুকাত্তাআতের অক্ষরের নিচে কিন্তু আমরা বানান করে দিয়েছি। বানান দেখলে বোঝা যাবে যে কোনটায় কয় আলিফ টান হবে, সেই হিসাবে কিন্তু উপরে 1 আলিফ বা 4 আলিফের চিহ্ন দেওয়া থাকবে। সো আমরা একটা ভালো করে বুঝি, আলিফ লাম মিম। আলিফ তাড়াতাড়ি, লাম 4 আলিফ টেনে তারপরে মিম। ক্লিয়ার?
আবার বলুন আলিফ লাম মিম। ওকে, দ্বিতীয় আলিফ লাম এবং র। এর ভিতরে আলিফ আর লাম আমরা আগেরটাই পড়েছি, শুধু রটা দেখি। রটা যদি আমরা আরবিতে লিখি হবে র আলিফ জবর র, আলিফ মাদ। আলিফ মাদ সমান খাড়া জবর, এই জন্য রতে খাড়া জবর দেওয়া আছে। তাহলে আমরা বলবো র, একসাথে আলিফ লাম র। এখানে লামে আর ধরবো না, কারণ এখানে তার পরে মিম নাই যে ওয়াজিব গুণার মতো গুণনা হবে। ঠিক আছে, লাম র, আলিফ লাম র। পরেরটা আলিফ লাম মিম, এটা প্রথমটার মতো, শেষে দ্বিতীয়টার মতো র। তাহলে আমাদের পুরাটাই জানা। আলিফ তাড়াতাড়ি, লাম চার আলিফ, লামের শেষে মিমে গুন্না, তারপরে মিমে চার আলিফ, রতে এক আলিফ। আলিফ লাম মিম র, খুব সহজ। পরেরটা আলিফ লাম মিম আমাদের জানা। সদ যদি লেখেন, সদ আলিফ জবর স, দাল সাকিন, তাহলে আলিফ মাদ আছে, আবার একই শব্দে সাকিন আসছে। তাহলে আলিফ মাদের পরে সাকিন মানে এটা লাজিম মাদ। চার আলিফ, এক দুই হলো সদ আলিফ জবর স, এটা মোটা ধ্বনি, চার আলিফ মোটা ধ্বনি, আর শেষে দাল সাকিন আসছে সদ লিখতে গেলে, এই জন্য একটা ধাক্কা। তাহলে সদে মোটা করতে হবে, সদে চার আলিফ টান দিতে হবে লাজিম মাদ হিসাবে, আর শেষে কলকলা হিসাবে ধাক্কা দিতে হবে সদ। এই জন্য আমরা অক্ষর পড়ার সময় বলেছিলাম সদ আর দ দে মোটা হবে, টান হবে, ধাক্কা হবে। এখন বুঝেছি কেন মোটা, টান এবং ধাক্কা হয়েছে। একসাথে বললে আলিফ লাম মিম সদ। তাহলে মিমের শেষে আর কিছু হবে না, মিম মিম সেকেন্ডের পরে সদ, এর মিম সেকেন্ডের ইজহার নরমাল। আলিফ লাম ওয়াজিব গুন্না, মিম সদ। ত এবং হা দুটাই আপনি যদি লেখেন, ত আলিফ জবর ত, হা আলিফ জবর হা, আলিফ মাদ আলিফ মাদ, তাহলে খাড়া জবর খাড়া জবর। ত হা কি হবে, ত হা, হা খাড়া জবর হা, আর এটা আলিফ মাদ, আর মিমে তো লাজিম মাদ হয়, ইয়া আমাদের পরে থামতে সাকিন, এই জন্য তাহলে হা এক আলিফ মিম চার আলিফ। হা মিম, ইয়া এক আলিফ সিন চার আলিফ, কারণ সিনে মাদ লাজিম হচ্ছে, ইয়া আমাদের পরে সাকিন হচ্ছে। ইয়াসিন, বারবার বলাইতে হবে এবং শুনতে হবে যে তাদের সঠিক উচ্চারণ হচ্ছে কিনা। দেন ত সিন একই রকম, ত এক আলিফ সিন চার আলিফ। ত সিন বলা যাবে না, ত সিন ত না, ত ত এক আলিফ হয়ে গেল, সিন একসাথে ত সিন। আচ্ছা, ত সিন এবং মিমে একটু খেয়াল করেন। ত খালা যাব ত, তারপরে হলো সিনিয়া যে সি নুন সাকিন, আমাদের পরে সুকুন, চার আলিফ ঠিক আছে, ত সিন ঠিক আছে। সিনের শেষে যে নুন সাকিন আর মিম লেখার শুরুতে যে মিম, তাহলে নুন সাকিনের পরে মিম আসলে এটা নুন সাকিনের ঈদগাম হয়, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তাহলে নুন সাকিনের ঈদগাম, মিম দিয়ে যখন ঈদগাম হয় তখন এটা ওয়াজিব গুন্নার মতো গুন্না হয়। মানে এই সিন যে ন, এটা না হয়ে সি টেনে একবারে মিমে ওয়াজিব গুন্নার মতো গুন্না করতে হবে, মানে এটা মিম সাকিনের ঈদগাম, গুন্নাটা ওয়াজিব গুন্নার মতো। তাহলে সিন হয়ে যাবে সিম, সিম, মানে সিম কার্ড আছে না মোবাইলে, সিম সিম, ওই সিমের মতো ধরে রাখবেন সিম। আর মিমে তো চার আলিফ মিম, তাহলে কিভাবে হবে, ত সিম মিম, আবার ত সিম মিম। বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় উচ্চারণ হুরফুল মুকাত্তাআতের ভিতরে কাফ, এটা যদি লেখেন কাফ আলিফ জবর কাফ, হা সাকিন, আলিফ মাদের পর একই শব্দে সাকিন, একই সাথে সাকিন, এই জন্য লাজিম মাদ। হা, হা আলিফ জবর হা, খাড়া জবর এক আলিফ মাদ। ইয়া আলিফ জবর ইয়া, খাড়া জবর এক আলিফ মাদ। আই, আইন ইয়া জবর আই, ইয়া সাকিন, আইন ইয়া জবর আই নুন সাকিন, আইন, এই যে আইতে টানতে বলেছি আমরা অক্ষর শেখার সময়, আই টানবে নুন সাকিন। এখন আই কেন টান হলো, কারণ লিনের পরে আপনি যখন থেমে যাচ্ছেন এবং হুরুফুল মুকাত্তাআতে লিনের পরে থেমে গেলে এটা মাদ লিন হয়, এটা আমরা আরো সামনে শিখবো। তো মাদ লিন, কিন্তু যখন এটা হুরুফুল মুকাত্তাআতে হয় তখন এটাকে বলে মাদ লিন লাজিম, মানে এটা চার আলিফ টানতে হবে, তখন মাদ লিন লাজিম বলে। এটা উস্তাদদের জন্য বলে রাখলাম। তাহলে আইন জবর আই বলে আগে চার আলিফ টেনে দেন নুন সাকিন, আইন হবে। তো এই নুন সাকিনের পর আবার সদ আছে, তাহলে এটা নুন সাকিনের ইকফা, তাহলে আইন হয়ে যাবে আইন, নুনটাই টনেশের মতো হবে, তারপরে সদ টান হবে, মোটা হবে, ধাক্কা হবে।
কাফ হা ইয়া আইন সাদ। যদি বাচ্চারা 4 আলিফ 4 আলিফ না টানতে পারে, 4 আলিফটা একটু বেশি টানতে হবে, আর হা ইয়া এক আলিফ টানতে হবে, আইন সাদ এক আলিফ একটু বেশি টানলে হয়ে যাবে। এটা হলো সুবিধার্থে। আর আমরা 4 আলিফ একটু 4 গুণ টানবো, এক আলিফ 1 গুণ টানবো, ঠিক আছে? আইন 4 গুণ, সাদ 4 গুণ এবং শেষে ধাক্কা। এগুলো সঠিকভাবে যদি আমাদের হাতে দম না থাকে আমরা অনুপাতটা একটু কমাই দিতে পারবো। মনে করেন আপনি 4 আলিফ টানলেন 2 থেকে 3 সেকেন্ড করে, আর এক আলিফ গুলো টানলেন 1 সেকেন্ড করে, হয়ে গেল, সহজ। সো আমার সাথে বলুন, কাফ হা ইয়া আইন সাদ। বাস। তারপরেরটা হলো আইন, নুন সাকিন পরে সিন, তাহলে আইন হয়ে যাবে আইন। সিন আবার 4 আলিফ, নুন সাকিন পরে কফ, তাহলে সিন হয়ে যাবে সিন, হালকা অনিশ্বাস, দেন কফ, ঠিক আছে? আইন সিন কফ। খুবই সহজ, একটু বুঝলে সহজ। অর্থাৎ উপরে দেখলে হবে না, আমাদের নিচেটা দেখে প্র্যাকটিস করতে হবে। দেন কোরআনে তো আর নিচেটা থাকবে না, আমাদের উপরেটা দেখে ওভাবে উচ্চারণ করতে হবে। আইনকে আইন বলতে হবে এখানে, সিনকে সিন বলতে হবে, দেন কফ বলতে হবে। দেন শুধু সদ, এটা তো সহজ, মোটা হবে, টান হবে, ধাক্কা হবে। সদ, কফ, নুন। আমার মনে হয় এর মতো সহজ লেসন নাই, যদি বোঝানো যায় জিনিসটা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বারবার প্র্যাকটিস করেন এবং এইগুলো প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে কিন্তু শুনতে হবে। কারণ তারা মানে টান দিয়ে ফেলবে, এক আলিফ আছে 4 আলিফ দেবে, 4 আলিফ আছে টান না দিয়ে চলে যাবে। এই ভুলগুলো স্টুডেন্টরা প্রায়ই এখানে করবে। তো এগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে এবং প্রত্যেক থেকে এই উচ্চারণগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। নিচে অনুশীলন আছে, এখান থেকে আমরা বাচ্চাদের টেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি করে, আর কমেন্টস করে অনুভূতি জানাবেন। আর আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কোরআন পড়াইতে চান এইভাবে, হ্যাঁ, বা আমাদের এই তাজবিদ কায়দা থেকে কোরআন পড়াইতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং এই বই কিন্তু আমরা খুবই স্বল্প হাদিয়াতে এবং অনেক ক্ষেত্রে আমরা হাদিয়াও দিয়ে থাকি প্রাতিষ্ঠানিকভাবে। তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।